আজকে অনেকগুলো কাজ আছে। প্রথমত গত ক্লাসের প্রেপোজিশনসের আনসারগুলো দিতে হবে, নতুন কিছু প্রেপোজিশনস কমপ্লিট করতে হবে, অর্থাৎ শিটটা কমপ্লিট করতে হবে, আর সাথে আগামীকাল পরীক্ষার ব্যাপারে কিছু ব্রিফিং দিতে হবে। ওকে, সো কথাবার্তা না বলে সরাসরি প্রেপোজিশনের শিটটাতে চলে যায়, যে শিটটা অলরেডি আপলোড করা আছে গ্রুপের মধ্যে। এবং কারো কারো কনফিউশন হতে পারে যে এই শিটটা হয়তো আমাদের বইতে আছে, যে বইটা কিছু স্টুডেন্টস পেয়েছে, কিছু স্টুডেন্টস পায়নি। যারা নতুন অ্যাড হয়েছে গ্রুপে তারা বইটা পায়নি না, তাদের জ্ঞাতাতে বলছি এই শিটটা কোনো বইতে দেয়া নেই। এই যারা বই পেয়েছে তারাও এই শিটটা পায়নি, এই শিটটা তাই গ্রুপে দেওয়া আছে, কেমন? সো গ্রুপ থেকেই তুমি শিটটা ফলো করবা। ওকে, তাহলে আমরা গত ক্লাসে প্রেপোজিশনস মুখস্থ করেছিলাম, বোর্ডে লিখে মুখস্থ করেছিলাম নাম্বার 35 থেকে 48, 35 থেকে 48। তাহলে ফার্স্টে ওগুলো আনসারগুলো দিয়ে দিই, তারপর বাকি পোর্শনটা শেষ করব, কারণ তোমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। ওকে, সো 35 আমরা প্রপোজিশন ম্যাজিক ল্যাম্প শিট 4, প্রপোজিশনের যে শিটটা আছে সেটার নাম্বার 35 থেকে শুরু করছি। বাট পভার্টি ইজ নট টু, কারণ এখানে বার্ডটাকে নাউন হিসাবে ইউজ করা হয়েছে, ভার্ব হিসাবে না, কেমন? সো পভার্টি ইজ নট আ বার টু হিজ সাকসেস। আমরা জানি বারকে যদি ভার্ব হিসাবে ইউজ করা হতো তাহলে এটা ফ্রম হতো। ইজ নট বার টু হিজ সাকসেস। 37 হি ওয়াজ স্টিক টু, নাচর বান্দার মতো লেগে থাকা, হি ওয়াজ স্টিক টু হিজ প্রিন্সিপলস। 38 অ্যাট লাস্ট হি হ্যাজ সাকসিডেড ইন, সাকসিডেডের সাথে প্রিপোজিশন হয় ইন, সাকসিডেড ইন হিজ মিশন। 40 most of the people are fond of প্রিয়, are fond of mother. 41 because they derive much inspirations much inspiration from mothers. 42 a mother is always concerned about, আমরা বলছিলাম কনসার্ন নিয়ে দুই ধরনের প্রপোজিশন হয়, কনসার্ন অ্যাবাউট, কনসার্ন উইথ। কনসার্ন অ্যাবাউট মানে হচ্ছে উদ্বিগ্ন থাকা, কনসার্ন উইথ হচ্ছে যুক্ত থাকা। সো এখানে ইনভলভড ইন বা যুক্ত বোঝাচ্ছে না, মা সবসময় তার সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন। কনসার্ন অ্যাবাউট হার চিলড্রেন। 43 শি ইজ কনভারসেন্ট উইথ, পরিচিত, কনভারসেন্ট উইথ। 44 সামটাইমস আ মাদার কনাইজ অ্যাট, দেখেও না দেখার ভান করা, দেখেও না দেখা, কনাইজ অ্যাট her children's fault. Man abides in society, abides নিয়ে তিনটা পেয়েছিলাম, abide in, abide by, abide with. abide in কোনো স্থানে বাস, abide by মেনে চলা, abide with কারোর সাথে বাস করা। so abides in society. so he has to abide by social rules, সামাজিক নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। 47 he cannot do anything according to his sweet will. He is to show respect to, আমরা বলছিলাম যে রেসপেক্টের আগে যদি শো থাকে তাহলে টু দিও, না হলে ফর। ওকে, সো 48 পর্যন্ত আমরা করেছি। 49টাও করে দিই, কারণ এটা আমরা বোর্ডে লিখি নাই, কারণ এটা সিম্পল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট না। হি ক্যানট গো ড্যাশ সোশ্যাল রুলস, সামাজিক নিয়মের ড্যাশ সে যেতে পারে না, তাহলে সামাজিক নিয়মের বিরুদ্ধে যেতে পারে না। একজন মানুষ চাইলে সামাজিক নিয়মের বিরুদ্ধে যেতে পারবে না। হ্যাঁ, যদি সামাজিক নিয়মের বিরুদ্ধে সে যায় তাহলে তাকে শাস্তি দিতে হবে বা শাস্তি পেতে হবে। তাহলে হি ক্যানট গো এগেনস্ট, বিরুদ্ধে মানে হচ্ছে এগেনস্ট, হি ক্যানট গো এগেনস্ট সোশ্যাল রুলস। এটা গেল 49। আর 50 থেকে বাকিগুলো আমাদের বোর্ডে লেখা আছে। সো আমরা এখন এগুলো শিখবো এবং আজকে আনসার করে দিব। নাম্বার 1-এ যেটা পাচ্ছি সেটা দেখো, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, কোনো কিছুর প্রতি উদাসীন। ইনঅ্যাটেন্টিভও বোঝানো যায় এটার দ্বারা, যে তুমি আসলা কি আসলা না, তুমি পড়লা কি পড়লা না, এই ব্যাপারে আমি সম্পূর্ণ উদাসীন মানে আমি পাত্তাও দিই না। সো ইনডিফারেন্টের সাথে প্রেপোজিশন হয় টু, ইনডিফারেন্ট টু। হি ইজ কমপ্লিটলি ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, সে লেখাপড়ার প্রতি সম্পূর্ণ উদাসীন, ইনডিফারেন্ট টু। অ্যাকাউন্ট নিয়ে দুইটা পাবা। কখনো অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি ব্যাংকে আমাদের যে অ্যাকাউন্ট থাকে, ওকে, অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, সো এই ব্যাংকে অ্যাকাউন্টের এটার জন্য আমরা ধরো আমি ব্যাংকে টাকা জমা দিলাম, দের ইজ নো মানি ইন মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, ইন মাই অ্যাকাউন্ট, এটা ব্যাংকের অ্যাকাউন্ট। আবার যদি অ্যাকাউন্টের আগে তুমি ইনটু বসিয়ে দাও,
ইনটু অ্যাকাউন্ট এটার মানে হচ্ছে কোনো কিছু বিবেচনায় নেয়া। লেটস টেক দ্য ম্যাটার ইনটু অ্যাকাউন্ট, লেটস টেক দ্য ম্যাটার ইনটু অ্যাকাউন্ট, অর্থাৎ এই বিষয়টা বিবেচনায় নেওয়া হোক, চলো এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করি। সো ইনটু অ্যাকাউন্ট কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করা বা বিবেচনা করা। ডিপেন্ড অন, আমি জানি এটা তোমরা পারো, তারপরও এটা বোর্ডে লিখেছি এই কারণে, কারণ ডিপেন্ডের কিছু সিনোনিম আছে, যেমন RELY, রিলাই, রিলাই মানেও নির্ভর করা। যেমন COUNT, কাউন্ট, কাউন্ট মানেও নির্ভর করা। যেমন BANK, ব্যাংক, ব্যাংক মানেও নির্ভর করা। সো ডিপেন্ড অন, কাউন্ট অন, রিলাই অন, ব্যাংক অন, চারোটা একই জিনিস। আমি তোমার উপর নির্ভর করতে পারি, আই ক্যান ডিপেন্ড অন ইউ, আই ক্যান রিলাই অন ইউ, আই ক্যান ব্যাংক অন ইউ, যে কোনো একটা দিতে পারো। স্ট্যান্ড, স্ট্যান্ড নিয়ে অনেকগুলো হয়, তবে ইম্পর্টেন্ট তিনটা আমি দেখাচ্ছি। স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বিসাইড, স্ট্যান্ড এগেনস্ট। আমি এই তিনটা, আরও আছে, আরও অনেকগুলো ইউজ করা হয়, স্ট্যান্ড অন, ওকে, আরও অনেক রকম ব্যবহার করা হয়, তবে এই তিনটা মূলত বেশি ইউজ করা হয় এবং এই তিনটা অনেকটা কাছাকাছি মিনিংয়ের। ওকে, ফার্স্টে আই স্ট্যান্ড এগেনস্ট। স্ট্যান্ড এগেনস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ানো, সিম্পল প্রপোজিশন। হি স্টুড এগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গেল। এবার স্ট্যান্ড বাই আর স্ট্যান্ড বিসাইড দুটোটার একই মিনিং, দুটারই একই মিনিং। দুটার একই মিনিং মানে কি, কোনো কিছুর পাশে দাঁড়ানো, কোনো কিছুর পাশে দাঁড়ানো, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বিসাইড। তবে পার্থক্য আছে। ধরো তোমার বাসায়, আল্লাহ না করুক, ঈশ্বর না করুক, তোমার বাসায় আগুন লেগেছে এবং তুমি চিৎকার চেঁচামেচি করছো, তোমার প্রতিবেশী তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আগুন নেভাতে সাহায্য করেছে। সো ইয়োর নেইবার স্টুড বিসাইড ইউ, স্টুড বিসাইড ইউ, এটা গেল একটা প্রবলেম। আবার ধরো তুমি বাইরের কোনো একটা দেশে গেলা এবং সেখানে গিয়ে কোনো কারণে তুমি তোমার সব টাকা পয়সা হয় খরচ হয়ে গেছে না হারিয়ে গেছে, এখন তুমি পারছো না, কোনো রকমে চলতে পারছো না, বিপদে পড়ে গেছো। তখন তুমি তোমার বাংলাদেশের কোনো একটা ফ্রেন্ডকে বা বাংলাদেশে তোমার যে রিলেটিভস আছে তাদেরকে বললা যে আমার প্রবলেমে পড়ছে, সাহায্য করেন। তখন তারা বাংলাদেশ থেকে তোমার পাশে দাঁড়াচ্ছে, বাংলাদেশ থেকে সাহায্য পাঠাচ্ছে, তাহলে তারা ফিজিক্যালি দাঁড়াতে পারে নাই। এই ফিজিক্যালি না দাঁড়িয়েও সাহায্য করা, এটা হচ্ছে স্ট্যান্ড বাই। তাহলে স্ট্যান্ড বিসাইড ফিজিক্যালি দাঁড়ানো, শারীরিকভাবে পাশে দাঁড়ানো, দাঁড়িয়ে সাহায্য করা বা যা কিছু করা বুঝাবে। আর স্ট্যান্ড বাই দূরে থেকে সাহায্য করা বোঝাবে। যদিও স্ট্যান্ড বাইয়ের আরেকটা মিনিং আছে, স্ট্যান্ড বাই একটু স্থগিত থাকো বা যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকো, স্ট্যান্ড বাই ওটা ফ্রেজ আকারে ব্যবহৃত হয়। তবে নর্মালি হি স্টুড বাই মি যখন বলছো, একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, হি স্টুড বাই, দো হি ইজ নট হিয়ার, দো হি ইজ নট হিয়ার, হি স্টুড, হি স্ট্যান্ডস বাই মি, সে আমার পাশে থাকে বা আমার পাশে দাঁড়ায়। যদিও সে এখানে নেই, তারপরও সে অনেক দূরে আছে, তারপরও সে আমার পাশে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে বাই। আর যদি কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে, তখন স্ট্যান্ড বিসাইড হয়ে যায়। আর স্ট্যান্ড এগেনস্ট হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে যাওয়া। ইনজুরিয়াস টু, গত ক্লাসে বলছিলাম এটার কথা, যে যদিও আমরা অনেক সময় বলি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলি, কিন্তু আসলে জন্য বুঝাই না, আমরা বুঝাই প্রতি। এবং সেজন্য অনেকেই দেখবা অনেক জায়গায় ভুলটা করে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, ইনজুরিয়াস ফর ইউজ করে না, আসলে ফর হবে না, ইনজুরিয়াস টু হবে। এবং এই ধরনের ক্ষতিকর বুঝাতে আরও কিছু ওয়ার্ড আছে, যেমন এই যে ইনজুরিয়াস, এটা একটা আছে, এটা তো আছেই ইনজুরিয়াস। পারনিশিয়াস, এই ওয়ার্ডগুলো লিখে ফেললো, পারনিশিয়াস, নক্সাস, obnoxious, আরেকটা পাবি detrimental। এগুলো যত রিভাইজ হবে তত ভালো, detrimental। এই সবগুলো ওয়ার্ডের মিনিংই হচ্ছে ক্ষতিকর। ওকে, ইনজুরিয়াস, পারনিশিয়াস, নক্সাস, অবনক্সাস, ডেট্রিমেন্টাল, সবগুলোরই বাংলা মানে হচ্ছে ক্ষতিকর। আর সবগুলোর জন্যই প্রিপোজিশন আসবে টু, TO2, সবগুলোর জন্য। কেয়ারফুল, ইনজুরিয়াস টু, পারনিশিয়াস টু, নক্সাস টু, অবনক্সাস টু, ডেট্রিমেন্টাল টু। খেয়াল কর, আশ 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 আশ, মানে লাস্টে আশ আছে, তো
তাহলে মনে রাখতে এইভাবে একটু সুবিধা হয় হয়তো, যে ইনজুরিয়াস টু, পারনিশিয়াস টু, নক্সিয়াস টু, অবনক্সিয়াস টু, অ্যান্ড সাথে ডেট্রিমেন্টাল টু, ক্ষতিকর। রেজাল্ট নিয়ে দুই ধরনের প্রেপোজিশন পাই আমরা, একটা হচ্ছে রেজাল্ট ইন, একটা হচ্ছে রেজাল্ট ফ্রম। যদি কারণ আগে থাকে, কজ আগে থাকে রেজাল্ট ইন, আর যদি ফলাফল মানে রেজাল্ট আগে থাকে তাহলে ফ্রম। এবং দুইটা এক্সাম্পল দিয়ে এই কারণ আর ফলাফলের বিষয়টা দেখিয়ে দেওয়া যায়। ওকে, আমরা খুব কমন একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে ম্যালেরিয়া রেজাল্টস। এই এক্সাম্পলটা দেখায় বারবার, কারণ কি এটা দ্বারা বুঝাতে সুবিধা হয়। ম্যালেরিয়া রেজাল্টস ড্যাশ মস্কিটো বাইটস, মশার কামড়, এটা একটা সেন্টেন্স দিলাম। আবার মস্কিটো বাইটস রেজাল্টস ড্যাশ ম্যালেরিয়া। এবার এই দুটো বাক্যের মধ্যে একটু খেয়াল কর, এই ম্যালেরিয়াটা হচ্ছে রোগ, আর ম্যালেরিয়া কোত্থেকে আসে? মশার কামড় থেকে, মশার কামড় থেকে। তাহলে কারণ আর ফলাফল বললে ম্যালেরিয়া হচ্ছে রেজাল্ট আর মশার কামড়টা হচ্ছে কজ। মশার কামড় দিলেই তো ম্যালেরিয়া হয়, নাকি ম্যালেরিয়া হলে মশা কামড় দেয়? না, মশা কামড় দিলে তারপর ম্যালেরিয়া হচ্ছে। তাহলে মশার কামড়টা হচ্ছে কারণ আর ম্যালেরিয়াটা হচ্ছে ফলাফল। ঠিক একই রকমভাবে এখানে কজ হচ্ছে মশার কামড় আর ম্যালেরিয়াটা হচ্ছে ফলাফল। সো আমরা যেটা বলছিলাম, যদি রেজাল্ট আগে থাকে, ফলাফল রেজাল্ট যদি আগে থাকে তাহলে ফ্রম দিবা, ফ্রম। আর যদি কজ আগে থাকে তাহলে রেজাল্ট ইন, ওকে, কজ আগে থাকলে। এখন তুমি পরীক্ষা হলে গিয়ে হয়তো কনফিউজড হয়ে যাবে, আরে স্যার কী বলছিল, রেজাল্ট ইন বলছিল নাকি রেজাল্ট ফর্ম বলছিল, কোনটার জন্য কি বলছিল, কারণের জন্য ইন বলছিল নাকি ফলাফলের জন্য ইন বলছিল। সেই জন্য একটু বলি যে এই জিনিসটা মাথায় রাখ, ফলাফল আমরা বাংলা এইভাবে লিখি, তো ইংলিশে যখন আমি SMS করবো বা টেক্সট করি অনেক সময়, তখন আমরা কীভাবে এই ফলাফল শব্দটাকে কীভাবে লিখি? FOLAFOL, ফলাফল। তাহলে এই ফলাফলটা কি দিয়ে শুরু হয়েছে? দেখ, F দিয়ে। তাহলে ফলাফল যদি আগে থাকে প্রথমে কি নিয়ে আসবি? ফ্রম। ফলাফল F, ফ্রম। আর ফলাফল যদি ফ্রম হয় তাহলে কারণের জন্য কি আসবে? ইন। গেল। রিলেশন উইথ, কারোর সাথে বা কোনো কিছুর সাথে সম্পর্ক থাকা। আর ব্যাংক দুটা বুঝাই। ব্যাংক একটা বুঝাতে পারে তোমার ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্লা 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 ব্লা, যে ব্যাংকগুলো আছে না, ব্যাংক। আবার আরেকটা বুঝাই নদীর তীর। মাই ভিলেজ ইজ ড্যাশ দ্য ব্যাংক অফ দ্য রিভার, ব্লা ব্লা ব্লা। অমুক নদীর তীরে আমার গ্রাম অবস্থিত। সো যদি এটার দ্বারা তীর বুঝায়, নদীর তীর বুঝায়, তাহলে এখানে অন চলে আসবে। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ধলেশ্বরী, এরকম করে বলে, কেমন? সো তখন একটা আর্টিকেলও আসে, অন দ্য ব্যাঙ্ক। তাহলে আমরা ব্যাংক বলতে এখানে নদীর তীরকে বুঝাচ্ছি। এমনি যদি ব্যাংক বলতে যেখানে তুমি টাকা জমা রাখো সেটা বুঝাও, তাহলে ইন হবে, ইন ব্যাংক, ইন মা ব্যাংক, ওকে, বা ইন ইয়োর ব্যাংক। সো এইভাবে যাচ্ছে। কিন্তু যদি তুমি তীর বুঝাও, নদীর তীরে কোনো কিছু অবস্থিত বুঝাও, তাহলে অন দ্য ব্যাংক হয়ে যাবে বা অন ব্যাংক। আচ্ছা, এবার ওয়ার্ডগুলো মিনিং আরেকবার দেখি। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে কোনো কিছু প্রতি উদাসীন থাকা। ইনটু অ্যাকাউন্ট কোনো কিছু বিবেচনায় নেওয়া বা কোনো কিছু নিয়ে চিন্তা করা। ডিপেন্ড অন নির্ভর করা কোনো কিছুর উপর। স্ট্যান্ড বাই কাউকে দূর থেকে সাহায্য করা। স্ট্যান্ড বিসাইড পাশে গিয়ে সাহায্য করা। স্ট্যান্ড এগেনস্ট বিরুদ্ধে দাঁড়ানো। জুরিয়াস টু ক্ষতিকর, এবং এই জন্য আরও কিছু ওয়ার্ড দেখছিলাম আমরা। রেজাল্ট ইন যদি কারণটা আগে থাকে। রেজাল্ট ফ্রম যদি ফলাফলটা আগে থাকে। রিলেশন উইথ কারোর সাথে সম্পর্ক। অন ব্যাংক মানে হচ্ছে নদীর তীরে। এবার আমরা মুখস্থ করে ফেলব, এই জায়গাটা মুখস্থ করে ফেলব। ওকে, চলেন শুরু করি। ইনডিফারেন্ট টু, ইনটু অ্যাকাউন্ট, জোরে আমার সাথে সাথে জোরে জোরে বলবে, কেমন? না হলে এগুলো মুখস্থ হবে না। সো ইনডিফারেন্ট টু, ইনটু অ্যাকাউন্ট, ডিপেন্ড অন, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বিসাইড, স্ট্যান্ড এগেনস্ট, ইনজুরিয়াস টু, রেজাল্ট ইন, রেজাল্ট ফ্রম, রিলেশন উইথ, অন ব্যাংক। একবার আবার
on bank relation with, result in, result from, injurious to, stand by, stand beside, stand against, depend on, into account, indifferent to. একবার গেল, আবার শুরু করি। Indifferent to, into account, depend on, stand by, stand beside, stand against, injurious to, result in, result from, relation with, on bank. On bank, relation with, result in, result from, injurious to, stand by, stand beside, stand against, depend on, into account, indifferent to. আমরা জানি যে দুইবার পড়লেই শেখা হয়ে যায়, সো আর পড়ার দরকার নাই। ওকে, ইনডিফারেন্ট, এবার চলো মুখস্থ করি, দেখি পারি কিনা। ইনডিফারেন্ট টু, ইনটু অ্যাকাউন্ট, ডিপেন্ড অন, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বিসাইড, স্ট্যান্ড এগেইনস্ট, ইনজুরিয়াস টু, রেজাল্ট ইন, রেজাল্ট ফ্রম, রিলেশন উইথ, অন ব্যাংক। আরেকবার, অন ব্যাংক, রিলেশন উইথ, রেজাল্ট ইন, রেজাল্ট ফ্রম, ইনজুরিয়াস টু, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বিসাইড, স্ট্যান্ড এগেইনস্ট, ডিপেন্ড অন, ইনটু অ্যাকাউন্ট, ইনডিফারেন্ট টু। ওকে, এবার তুমি ভিডিওটা একটু পজ দাও। পজ দাও মানে হচ্ছে তুমি 2 মিনিটের একটা ব্রেক নাও। এই 2 মিনিটের ব্রেকে তুমি প্রপোজিশনস নাম্বার 50 থেকে 59, 50 থেকে 59 যেগুলো আছে, কেমন, এই 9টা করে ফেলো, আনসারগুলো করে ফেলো, সেন্টেন্সগুলো দেখে দেখে আনসারগুলো করে ফেলো। আর করে ফেলতে পারলে তারপর আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই শীটটা নিয়ে আমি আর টানতে চাইছি না, এটা আজকে শেষ করব। ওকে, সো 2 মিনিটে পজ দিয়ে 2 মিনিটে ব্রেক নিয়ে করে ফেলো। ওকে, আশা করি করা শেষ। তাহলে আমরা 50 থেকে শুরু করছি, 50 থেকে আনসার করছি। হি ক্যানট বি ইনডিফারেন্ট টু আদার্স ইন্টারেস্ট। হি ইজ টু টেক আদার্স ম্যাটার, তাকে অন্যের বিষয়গুলো বিবেচনায় নিতে হয়, ইনটু অ্যাকাউন্ট, বিবেচনায় নেয়া, ইনটু অ্যাকাউন্ট। সিন্স হি টেক্স আদার্স হেল্প, যেহেতু সে অন্যের সাহায্য নেয়, হি হ্যাজ টু ডিপেন্ড অন আদার্স, তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। ইফ হি স্ট্যান্ডস, যদি সে দাঁড়ায়, এবার বাই আদার্স বা বিসাইড আদার্স। একটু, সিন্স হি টেক্স আদার্স হেল্প, হি হ্যাজ টু ডিপেন্ড অন আদার্স। ইফ হি স্ট্যান্ডস বাই আদার্স, বিসাইড আদার্স। ওকে, যে কোনো একটা হতে পারে। আল্লাহ উইল অ্যাবাইড ইন হিম দিব নাকি উইথ হিম দিব? আল্লাহ তার মধ্যে বাস করে নাকি তার সাথে বাস করেন? তার সাথে দাও। আল্লাহ অ্যাবাইডস, উইল অ্যাবাইড ইন হিম, তার মধ্যে। আল্লাহ তার মধ্যে বাস করবেন, তার মধ্যে মানে আমার সাথে তো আর বাস করতে পারে না, আমার সাথে তো না, আমার ভেতরে। সৃষ্টিকর্তা আমার ভেতরে থাকবেন, সৃষ্টিকর্তা আমার পাশে থাকবেন। পাশে মানে কি তিনি আমার মা বাবার মতো আমার পাশে থাকবেন তা তো না, আমার ভেতরে থাকবেন। সো এটা ইন দাও। আল্লাহ উইল অ্যাবাইড ইন হিম। ইউ নো দ্যাট স্মোকিং ইজ নট অনলি আ ব্যাড হ্যাবিট বাট অলসো ইনজুরিয়াস টু হেলথ। আ পাফ, এটা দিই নাই, এটা বোর্ডে দিই নাই কারণ এটা সিম্পল। আ পাফ ড্যাশ সিগারেট, পাফ মানে হচ্ছে টান, সিগারেটের টান, প্রতিটা টানকে বলা হয় পাফ, PUFF, পাফ। সো সিগারেটের টান, সিগারেটের প্রতিটি টান, একটু খেয়াল কর, এটা সিগারেটের প্রতিটি টান। ওকে, এবার এই ওয়ার্ডটা একটু খেয়াল কর, এই ওয়ার্ডটাতে মূলত কী হয়েছে দেখ, এই ওয়ার্ডটা এসেছে এইভাবে, সিগারেট সাথে এর যুক্ত হয়েছে, সিগারেটের। সো যখনই এরকম কোনো নাউনের সাথে র বা এর যুক্ত হয়, র অথবা এর যুক্ত হয়, তখনই আমরা প্রেপোজিশন নিয়ে আসি অফ, তখনই প্রেপোজিশন চলে আসে অফ, সিগারেটের, অফ সিগারেট। সো সিগারেটের টান পাফ অফ সিগারেট হয়ে গেল, আ পাফ অফ সিগারেট। ওকে, you will suffer from the lack of oxygen in your blood resulting, তা তোমার শরীরে অক্সিজেন কমে যাবে, resulting respiration troubles, তোমার শ্বাসকষ্ট শুরু হবে। তাহলে কোনটা আগে দিয়েছে?
অক্সিজেন কমে যাওয়াটা আগে দিয়েছে, মানে কজটা আগে আছে, আর রেসপিরেশন প্রবলেমস বা ট্রাবলস যেটাই দিক সেটা হচ্ছে ফলাফল। তাহলে ফলাফল আগে, কারণ আগে, ফলাফল পরে। তাহলে অক্সিজেন ইন আওয়ার ব্লাড রেজাল্টিং ইন রেসপিরেশন ট্রাবলস। ইন মাই চাইল্ডহুড আই হ্যাড ক্লোজ রিলেশন উইথ, কারোর সাথে সম্পর্ক থাকে, ক্লোজ রিলেশন উইথ দ্য রিভার ধলেশ্বরী। অন দ্য ভিলেজ অফ মাই ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, the village of my maternal grandfather was on the bank. So এর সাথে সাথে আমাদের শীটটা কমপ্লিট হলো, 59 শীটটা কমপ্লিট হয়ে গেল, ডান, প্রেপোজিশনটা ডান। এবার দুঃসংবাদটা একটু বলি। আগামীকাল যে এক্সামটা আমাদের হবে, অর্থাৎ ন্যারেশনের সাথে যে এক্সাম্পলটা হওয়া কথা ছিল, সেটা ন্যারেশন প্লাস এই প্রেপোজিশনের শীটটাও থাকবে, এই প্রেপোজিশনের। তবে এই প্রেপোজিশনসগুলো হুবহু থাকবে আমি বলবো না, এই সেন্টেন্সগুলো হুবহু দিব, তা নাও হতে পারে। মানে কীরকম, হয়তো দেখো যে এখানে যেমন আজকে একটা সেন্টেন্স করলাম না, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, আমি হয়তো ইনজুরিয়াস ওয়ার্ডটা দিব না, ইনজুরিয়াসের জন্য যে সিনোনিমটা দিয়েছি সেই সিনোনিমটা দিব, স্মোকিং ইজ পারনিশিয়াস, এরকম একটা ওয়ার্ড দিয়ে দিলাম। কারণ তোমাদেরকে প্রশ্ন দেওয়ার পর আমি পরে আলোচনা করছি প্রশ্নটা কীভাবে দিবে, কীভাবে আনসার হবে। সো প্রশ্ন পাওয়ার পর তোমাদের যেহেতু বলেছি যে এই প্রিপোজিশনের শীটটা থাকবে পরীক্ষায়, তুমি হয়তো এই বইটা খুলে বসবা, ও ইনজুরিয়াস, হ্যাঁ ইনজুরিয়াস দেখে টাট মারি দিলা। সো এরকম যাতে ঝামেলাটা না হয় সেই জন্য আমি হয়তো ওয়ার্ড চেঞ্জ করে দিব, আমি হয়তো সেন্টেন্স চেঞ্জ করে দিব, ওকে। আর এটা মাল্টিপল চয়েস দিব না, তোমাকে লিখতে হবে, সেটা ক্লাসের শেষে গিয়ে বলছি। তবে আপাতত এটা মনে রাখো যে প্রেপোজিশনস থাকবে, এই শীটটা থাকবে, এখানে যে 59টা সেন্টেন্স আছে এগুলো থাকবে, প্লাস ন্যারেশন 2টা সেন্টেন্স থাকবে, ওকে। আচ্ছা, এবার আসুন ন্যারেশন গত ক্লাসে আমরা করছিলাম 12 পর্যন্ত মনে হয়, হ্যাঁ 12 পর্যন্ত। এবার 13 থেকে শুরু করছি। 14টাতে একটা ঝামেলা আছে, 13টা তেমন ঝামেলা নাই, যদিও অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে যারা নতুন অ্যাড হয়েছে, কিন্তু যারা ন্যারেশনের প্রথম ক্লাস থেকেই ছিলে তাদের কাছে ঝামেলা নেই, কারণ এটা আমরা আগে করেছি মানে কি নিয়ম হিসেবে দেখেছি আর কি। সো কী হচ্ছে দেখ, ডু ইউ নো ওয়াই ইউ আর সেন্ট টু স্কুল? প্রশ্ন, ফর প্লেইং উইথ ফ্রেন্ডস ফাদার, বাবা বন্ধুদের সাথে খেলতে। নো, ইউ আর সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, না তোমাকে স্কুলে পাঠানো হয় পড়ালেখা করতে, এটা অবশ্যই তাহলে বাবার কথা। ফাদার সেড টু হিম উইথ আ লাউড ভয়েস, বাবা তাকে ভীষণ উচ্চ কণ্ঠে বললো, মানে জোর গলায় বললো। আচ্ছা, তাহলে এখান থেকেই বুঝে গেলাম আমরা কার মধ্যে কথা হচ্ছে, ফাদার এবং সানের মধ্যে, তাহলে স্পিকার লিসেন তো আসবেই না। বাট আই ওন রিড অ্যান্ড রাইট, কিন্তু আমি তো লেখাপড়া করবো না। রিপ্লাইড জ্যাক অ্যাংরিলি, রেগে, না তাহলে জ্যাক রেগে বলছে আমি লেখাপড়া করবো না। ইয়েস ইউ উইল, হ্যাঁ অবশ্যই করবে, এটা কার কথা? বাবার কথা, ওকে। তাহলে কথাবার্তাগুলো কার মধ্যে আছে? বাবা এবং ছেলের মধ্যে। এখানে মূলত ওই ইয়েস এবং নো এর যে বিভিন্ন ধরনের ব্যবহার হয়, ইউজ হয়, সেই ইউজটা দেখানোর জন্য এটা করা। সো ডু ইউ নো ওয়াই ইউ আর সেন্ট টু স্কুল? কে জিজ্ঞেস করছে? বাবা জিজ্ঞেস করছে। কাকে জিজ্ঞেস করেছে? তুমি দেখতে পাচ্ছ যে এটা প্রশ্নটা, কথাবার্তাগুলো কার মধ্যে হচ্ছে? বাবা এবং জ্যাকের মধ্যে। তাহলে বাবা প্রশ্নটা করলে কাকে করবে? অবশ্যই জ্যাককে করবে। বসিয়ে দিতে পারবা, ফাদার আস্কড জ্যাক, এরকম সরাসরি বসিয়ে দিতে পারবা, কারণ তুমি প্যাসেজ থেকে বুঝছো। তুমি বলতে পারো স্যার কই প্রথম লাইনে তো ডু ইউ নো, এখানে তো কারো কথা নাই, তাহলে স্পিকার লিসেনার বসাচ্ছি না কেন? কারণ স্পিকার লিসেনার ওরা নিজেদের সাথে পরিচিত। যেমন আঙ্কেল টম এবং ইভের যে প্যাসেজটা আমরা করেছিলাম, প্যাসেজ নাম্বার 8, সেখানে কেউ কারোর সাথে পরিচিত ছিল না, পরে তারা একজন আরেকজনের নাম জানতে পারছিল, সেজন্য আমরা স্পিকার লিসেনার দিয়ে করেছি। কিন্তু এখানে তো আমরা জানি যে কে কার সাথে কথা বলছে, আমরা জানি, নাম্বার 1। নাম্বার 2, যারা কথা বলছেন তারাও জানেন চিনেন পরস্পরকে, তাই আলাদা করে স্পিকার লিসেনার আনতে হচ্ছে না। তাহলে ফাদার আস্কড জ্যাক, সরাসরি বসিয়ে দিলাম, ফাদার আস্কড জ্যাক ইফ হি, ডু আছে না, ডু এর জন্য ইফ, ডু উঠে গেল, ইউটা তো ইউ থাকলো, ইউটা ইউ থাকবে না, ইফ হি দিয়ে ব্র্যাকেটে জ্যাকের জে, এবং অবশ্যই ক্যাপিটাল লেটার দিবে, এখানে কোনো স্মল লেটার ইউজ করবে না। সো জ্যাকের জে, ওকে। আর কেন জ্যাকের জে দিচ্ছি? কারণ হি দ্বারা বাবাকেও বোঝানো যায়, আবার জ্যাককেও বোঝানো যায়, তাই। তাহলে ফাদার আস্কড জ্যাক ইফ হি দিয়ে ব্র্যাকেটে জ্যাকের জে, ইফ হি
ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট, ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট, এখানে ডু আছে তাহলে মূল ভার্বের পাস্টে আয়, নোটা কি হয়ে যাবে নিউ। ইফ হি নিউ ওয়াই হি ওয়াজ সেন্ট টু স্কুল, তাহলে আবার বলছি দেখ, জ্যাক ফাদার আস্কড জ্যাক ইফ হি নিউ, KNEW, নো এর পাস্ট ফর্ম, ইফ হি নিউ ওয়াই হি এরপর আবার জ্যাকের যে, ওয়াই হি ওয়াজ সেন্ট, আর সেন্টটা কী হয়ে গেল ওয়াজ সেন্ট, ওয়াই হি ওয়াজ সেন্ট টু স্কুল, কেন তাকে স্কুলে পাঠানো হচ্ছে, ফুল স্টপ। ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলতে, বাবা বন্ধুদের সাথে খেলতে, এটা কে উত্তর দিচ্ছে জ্যাক, তাহলে জ্যাক আনসার্ড দ্যাট অথবা রিপ্লাইড দ্যাট, যেটাই দাও, ওকে, বা জ্যাক রিপ্লাইড টু হিজ ফাদার দ্যাট, এভাবেও দিতে পারো, জ্যাক রিপ্লাইড টু হিজ ফাদার দ্যাট অথবা শুধু জ্যাক রিপ্লাইড দ্যাট দিলে হবে, বা জ্যাক আনসার দ্যাট দিলেও হবে, কারণ আনসার করছে এখানে আছে কজন দেখো, জ্যাক এবং জ্যাকের বাবা, তাহলে জ্যাক যদি উত্তর দেয়, উত্তরটা কাকে দিবে, অবশ্যই তার বাবাকে দিবে, সো তার বাবার কথাটা মানে অবজেক্টটা তুমি আনতেও পারো নাও আনতে পারো, তোমার ইচ্ছা। জ্যাক আনসার দ্যাট অথবা রিপ্লাইড দ্যাট। এবার একটা জিনিস খেয়াল কর, ফর দিয়ে করছে না, ইয়েস, ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস, আমি একটু সংক্ষেপে লিখলাম, ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস, অ্যান্ড ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস কি, বাবা জিজ্ঞেস করছিল ডু ইউ নো ওয়াই ইউ আর সেন্ট টু স্কুল, ওয়াই ইউ আর সেন্ট টু স্কুল, খেয়াল কর, ওয়াই ইউ আর সেন্ট টু স্কুল, এটা ছিল বাবার প্রশ্ন, আর ছেলে বলছে ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস, তাহলে এটাকে যদি আমি পূর্ণাঙ্গ বাক্য বানাতে চাই, কারণ আমরা বলছিলাম ন্যারেশনে তুমি কখনো ইনকমপ্লিট সেন্টেন্স দিতে পারবে না, হাফ সেন্টেন্স দিতে পারবে না, তোমাকে পূর্ণাঙ্গ সেন্টেন্স বানিয়ে দিতে হবে, তাহলে কেন তোমাকে স্কুলে পাঠানো হয়, পূর্ণাঙ্গ উত্তর কী হবে, আমাকে স্কুলে পাঠানো হয় বন্ধুদের সাথে খেলতে, জ্যাক যদি ফুল আনসারটা দিত তাহলে এভাবেই দিত, আমাকে স্কুলে পাঠানো হয় বন্ধুদের সাথে খেলতে, তাহলে সেন্টেন্সটা হতো এরকম, I am sent to school, তারপর এই লাইনটা পুরোটা বসে যেত, I am sent to school for playing with friends, I am sent to school এটা তোমাকে আনতে হবে, এটা অন্য কোনোভাবে করলে তুমি আনসারটা হবে না, তুমি এভাবে যদি লিখো জ্যাক রিপ্লাইড দ্যাট ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস হবে না, কেমন, তাহলে জ্যাক রিপ্লাইড দ্যাট বা আনসার দ্যাট যেটাই তুমি দাও, জ্যাক রিপ্লাইড টু হিজ ফাদার দ্যাট এভাবেও দিতে পারো, দ্যাট হি ওয়াজ সেন্ট যেটা আছে সেটা, হি ওয়াজ সেন্ট টু স্কুল ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস, জ্যাক আনসার্ড বা রিপ্লাইড দ্যাট হি ওয়াজ সেন্ট টু স্কুল ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস। স্যার আই এম সেন্ট টু স্কুল এটা কোত্থেকে পেলেন, এটা পেলাম এই প্রশ্ন থেকে, ওয়াই ইউ আর সেন্ট টু স্কুল, এখান থেকে আমি উত্তরটা পাচ্ছি আই এম সেন্ট টু স্কুল, আচ্ছা, সো হি ওয়াজ সেন্ট টু স্কুল ফর প্লেয়িং উইথ ফ্রেন্ডস, নো ইউ আর সেন্ট টু স্কুল, তাহলে বাবা বলছেন না, এবং সেটা আবার কীভাবে বলছেন, লাউডলি, ফাদার সেড টু হিম উইথ আ লাউড ভয়েস, ওকে, এবং এখানে খেয়াল করো নো এর পর একটা কমা দেয়া আছে, নো এর পর একটা কমা দেয়া আছে, দ্যাট মিনস নো একটা অংশ আর ইউ আর সেন্ট টু এটা একটা অংশ, কেমন, এবার আই নো এর ব্যাপারে, নো এর জন্য আমরা কি জানি, আমরা জানি যে নো দিলে, নো থাকলে কখনো আনসার ইন দ্য নেগেটিভ দিই, কখনো ডিসঅ্যাগ্রিড দিই, কখনো ইনসিস্টেড দিই, ইনসিস্টেড মানে হচ্ছে জোর করা, ওকে, তাহলে ছেলে বলছে, বাবা জিজ্ঞেস করছিল কেন স্কুলে পাঠানো হয়, ছেলে বলছে বন্ধুদের সাথে খেলতে, বাবা বলছে না, তাহলে বাবা কি কোনো প্রশ্নের উত্তর দিয়েছে, না দেয়নি, তাহলে আনসার ইন দ্য নেগেটিভ হবে না, বাবা কি জোর দিচ্ছে, না, ছেলে যে বলেছে বন্ধুদের সাথে খেলতে, বাবা এটার সাথে একমত হলেন না, বাবা এটার সাথে ভিন্ন মত পোষণ করলেন, তাই বাবা কি বলছেন নো, তাহলে এই নোটার জন্য কি আনতে হবে, ডিসঅ্যাগ্রিড, ফাদার ডিসঅ্যাগ্রিড, DISAGRED, এই লাইনটা আমি একটু লিখে দিই বোর্ডে, আচ্ছা লেখার জায়গা আছে, তাহলে এই আনসারটা হবে এরকম, ফাদার ডিসঅ্যাগ্রিড অ্যান্ড, ডিসঅ্যাগ্রিড নো এর জন্য, অ্যান্ড পরের লাইনটা দেখ কীরকম আছে, ইউ আর সেন্ট মানে অ্যাসার্টিভ, অ্যান্ড টোল্ডের সাথে ওই ফাদার সেড টু হিম উইথ আ লাউড ভয়েস আছে না, ওই লাইনটা নিয়ে, অ্যান্ড টোল্ড হিম উইথ আ লাউড ভয়েস,
that and told him with a loud voice that he ব্র্যাকেটে জ্যাকে যে he was sent to school to blah blah blah. তাহলে এই লাইনটাতে দুইটা জিনিস খেয়াল কর। একটা হচ্ছে ফাদার ডিসঅ্যাগ্রিড, এই ডিসঅ্যাগ্রিডটা কেন এনেছি? নোয়ের জন্য। অ্যান্ড দ্বারা পরেরটা যোগ করছি, কমার পরে যে অংশটা আছে টোল্ড হিম উইথ আ লাউড ভয়েসটা কোথায় পেয়েছি? প্যাসেজে দেওয়া আছে উইথ আ লাউড ভয়েস দ্যাট হি ওয়াজ সেন্ট টু স্কুল ফর টু রিড অ্যান্ড রাইট। ওকে, বাট আই ওন রিড অ্যান্ড রাইট। আচ্ছা, যারা আগে থেকে আছো বা ন্যারেশনের প্রথম ক্লাস থেকে করছো, তারা জানো যে এরকম যখন কোনো বক্তা তার বক্তব্য বাট দিয়ে শুরু করছে, যেমন জ্যাক এখানে কি দিয়ে শুরু করলো? বাট আই ওন রিড অ্যান্ড রাইট দিয়ে শুরু করলো। তো তাহলে এই বাটটা যখন আসবে, অর্থাৎ ভিন্ন বক্তার বক্তব্যে যখন বাট আসে, আমরা শুরু করব এরকম একটা ফ্রেজ দিয়ে, ইন কন্ট্রাস্ট, কমা। ইন কন্ট্রাস্ট এটা কে বলছে? জ্যাক। ইন কন্ট্রাস্ট জ্যাক রিপ্লাইড অ্যাংরিলি, ওখানে যেটা আছে সেটা, জ্যাক রিপ্লাইড অ্যাংরিলি দ্যাট হি ব্র্যাকেটে জ্যাকে যে ওনটা আছে, ওন মানে উইল নট, আমরা তাহলে কি বানিয়ে দিব? হি উড নট, দ্যাট হি উড নট রিড অ্যান্ড রাইট, দ্যাট হি উড নট রিড অ্যান্ড রাইট। তাহলে ইন কন্ট্রাস্ট, এই ইন কন্ট্রাস্টটা কখন আনতে হয়? যখন কোনো বক্তা তার বক্তব্যটা শুরুই করছে কি দিয়ে? বাট দিয়ে। যেমন জ্যাক এখানে শুরু করছে কথাটা কি দিয়ে? বাট আই ওন রিড অ্যান্ড রাইট। সো সেজন্য ইন কন্ট্রাস্ট এই ফ্রেজটা আনতে হয়। তবে ইন কন্ট্রাস্ট আনবো না। ধরো জ্যাক কিছু একটা বললো, আই ওয়েন্ট টু স্কুল, আইল গো টু স্কুল বাট আই ওন রিড অ্যান্ড রাইট, আইল গো টু স্কুল ফুল স্টপ বাট আই ওন রিড অ্যান্ড রাইট। তাহলে এখানে দুইটা বাক্য, আল গো টু স্কুল এটাও জ্যাকের কথা, বাট আই ওন রিড অ্যান্ড রাইট এটাও জ্যাকের কথা। এই দুইটা বাক্যের মধ্যে বাট আছে না, সেক্ষেত্রে এই বাটটা কিন্তু বাট বসে যাবে। ওকে, জ্যাক রিপ্লাইড অ্যাংরিলি দ্যাট হি উড গো টু স্কুল বাট হি উডেন্ট রিড অ্যান্ড রাইট। সো বাট যদি একই বক্তার বক্তব্যের মাঝখানে থাকে সেটা বসে যায়, কিন্তু বাট যদি ভিন্ন বক্তার বক্তব্যের শুরুতে থাকে, তার জন্য ইন কন্ট্রাস্ট এই ফ্রেজটা আনতে হয়। ওকে, ইয়েস ইউ উইল। এখন জ্যাক বলছে না আমি কিন্তু পড়ালেখা করব না, জ্যাক বলছে আমি কিন্তু পড়ালেখা করব না। আর বাবা ওটা বলছে ইয়েস ইউ উইল, বাবা বলছে হ্যাঁ তুমি পড়বা, হ্যাঁ তুমি পড়বা। দ্যাট মিনস কি বাবা ওর কথা রাজি হয়েছে? না। তাহলে এই জায়গায় কি আনতে হবে? এখানে ফাদার ইনসিস্টেড দ্যাট, ফাদার জোর করা না, ফাদার ইনসিস্টেড দ্যাট হি উড। আবার কেউ কেউ এই লাইনটাকে এভাবেও দেখাতে পারো, ফাদার ইনসিস্টেড অন হিজ স্টাডিং অথবা রিডিং অ্যান্ড রাইটিং, স্টাডিং অথবা রিডিং অ্যান্ড রাইটিং। তবে সেটা করো না, কারণ কি ইউ উইল দুইটা শব্দ আছে, ইয়েসের পর ইউ উইল দুইটা শব্দ আছে। এখন ওই দুইটা শব্দকে আমি এখানে ব্যবহার করে দেখালাম, কিন্তু তুমি ইনসিস্টেডের পর যখন অন দিয়ে দিচ্ছ, তখন কিন্তু আর সেটা দেখানো যায় না। তাই এটা না করে এটা করাটাই বেটার। ফাদার ইনসিস্টেড দ্যাট হি উড। ওকে, সো এটা গেল প্যারা নাম্বার 13। নাও কাম টু প্যারা নাম্বার 14, যেটা আমরা অনেক প্রবলেমেটিক বলছিলাম। আচ্ছা, প্রথমে প্যারা নাম্বার 14টা একটু বুঝিনি কি বলতে চাইছে। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? আ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর সেড টু হিম, দরজায় দাঁড়ানো একটা ছেলে তাকে জিজ্ঞেস করলো। দেন উইদাউট ওয়েটিং ফর হিজ রিপ্লাই, তার প্রত্যুত্তরের অপেক্ষা না করেই দ্য বয় এন্টার্ড দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো, অ্যান্ড সেড, এবং বলল, স্যার আই হ্যাভ কাম ফ্রম পলাশপুর উইথ আ লেটার ফ্রম মিস্টার অজিত বোস, আমি অজিত বোসের কাছ থেকে একটা চিঠি নিয়ে আপনার কাছে এসেছি পলাশপুর থেকে। সেটার কথা শেষ। ছেলেটা বাইরে দাঁড়িয়েছিল,
ছেলেটা জিজ্ঞেস করছে স্যার আমি আসতে পারি? এরপর ওই লোকটার কী উত্তর দিল না দিল সেটার অপেক্ষা না করেই ছেলেটা ঢুকে গেল রুমের মধ্যে, এবং রুমের মধ্যে ঢুকে গিয়ে বলল যে স্যার আমি পলাশপুর থেকে এসেছি মিস্টার অজিত বোসের কাছ থেকে একটা চিঠি নিয়ে। অজিত বোস, হাউ ইজ হি স্যাড স্মাইলিংলি। লোকটা বলছে অজিত বোস কেমন আছেন তিনি? হেসে হেসে জিজ্ঞেস করল। হি ইজ নট ওয়েল, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম আ সিরিয়াস ইলনেস ফর 2 years, দ্য বয় সেড। তিনি সুস্থ নেই, তিনি 2 বছর ধরে রোগে ভুগছেন। দ্য বয় সেড হাউ স্যাড ইট ইজ, এটা কতই না দুঃখজনক। মে গড কিওর হিম, হে স্যাড। লোকটা বলল এটা কতই না দুঃখজনক, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। না, এটা এখন প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে অজিত বোস মাঝখানে। ছেলেটা যখন বলল যে সে পলাশপুর থেকে এসেছে একটা চিঠি নিয়ে, কার কাছে? এই লোকটার কাছে, এবং চিঠিটা হচ্ছে মিস্টার অজিত বোসের। তখন লোকটা তাকে জিজ্ঞেস করলো অজিত বোস কেমন আছে সে? এই যে অজিত বোস প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা কিভাবে তুমি করবা, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এছাড়া এখানে আরেকটা পয়েন্ট আছে, কামটা একটু দেখি। কাম নিয়ে পরে আমরা কোনো একটা ক্লাসে আলোচনা করব, আজকে একটু ছোট করে একটা আলোচনা করছি, ছোট করে। হি সেড টু মি মে আই কাম ইন। আই সেড কাম ইন। ওকে, এখানে শুধু তোমাকে সেটাই দেখাতে চাইছি কখন কামটা কাম থাকবে, কখন কামটা গো হবে। বাট দিস ইজ নট অল, আর দিস ইজ নট এভরিথিং অ্যাবাউট কাম শব্দটা নিয়ে পুরোটা আলোচনা এখানে আমি করছি না, এখানে শুধু একটা আলোচনা করছি। কামের আরও কিছু ব্যাখ্যা আছে যেগুলো আমরা পরে দেখব, আপাতত শুধু কামের একটা ব্যাখ্যা। হি সেড টু মি মে আই কাম ইন, তাহলে এটা অ্যান্সার কী হবে? হি আস্কড me if he might, গ্যাপ রাখলাম, in. I told him to dash in. আচ্ছা, এবার আমরা জানি কাম কখনো কাম থাকে, কাম কখনো গো হয়। কাম কখনো কাম থাকে, কাম কখনো গো হয়। কোন কামটা কাম থাকবে, কোন কামটা বায়ে থাকবে? আচ্ছা, ধরো এ এখানে আছে, বি এখানে আছে, আর তুমি হচ্ছে সি যে ন্যারেশনটা করছে। ওকে, এবার এ বলছে মে আই কাম ইন, এ জিজ্ঞেস করছে মে আই কাম ইন, অর্থাৎ এ কোথায় যেতে চাইছে? বি এর কাছে। বি বলছে কাম ইন, আসো। এখন এই কথাটা যখন তুমি ন্যারেশন করছো, তখন তুমি এ আর বিতে নাই, তখন তুমি সম্পূর্ণ বাইরে চলে গেছো। তুমি কি বলবে? এ বিকে জিজ্ঞেস করেছিল সে আসতে পারে কি না, নাকি সে যেতে পারে কি না। এ বিকে তুমি ন্যারেশনটা করছো, সি তুমি ন্যারেশনটা করছো। এখন এ আর বি এর মধ্যে কথাবার্তা হয়েছে, এখন তুমি কথাটা অন্য কাউকে বলছো। জানিস, এ জিজ্ঞেস করছিল বিকে যে সে ভেতরে আসতে পারে কি না, নাকি সে ভেতরে যেতে পারে কি না। একটু খেয়াল করো, অবশ্যই সে ভেতরে যেতে পারে কি না, কারণ তুমি তো এখন এই জায়গায় নাই। এখন আমি যেখানে আছি, আমি ন্যারেশনটা করছি। এখন যদি কেউ বাইরে থেকে আমাকে জিজ্ঞেস করে স্যার কাম ইন, আমি ন্যারেশনটা করছি, তখন আমি কি বলবো? কাম ইন, আসো। আমি যেখানে আছি, আমাকে জিজ্ঞেস করছিল সে ভেতরে আসতে পারে কি না, এখন আমি বললাম আসো। তাহলে আমি তাকে যেতে বলেছিলাম নাকি আসতে বলেছিলাম? কেয়ারফুল এই জায়গাটা, কেমন? সো এই কামটা তখন কি হয়ে গেল? গো। কারণ তুমি ন্যারেশন করছো আর তুমি বলছো যে এ বিকে জিজ্ঞেস করেছিল সে ভেতরে আসতে পারে কি না, তা না, সে ভিতরে যেতে পারবে কি না। তাহলে হি মাইট গো ইন, ইফ হি মাইট গো ইন, সে ভেতরে যেতে পারবে কি না। আচ্ছা, এবার আই সেড কাম ইন, আমি বললাম আসো। এখন এই কামটা কি হবে? তখন আমি কাউকে বলছি যে এ আমাকে জিজ্ঞেস করছিল যে সে আসতে পারবে কি না বা সে যেতে পারবে কি না, কেমন? আর আমি উত্তরে তাকে কি বললাম? আমি তাকে উত্তরে বললাম যে আসো।
আমি তাকে আসতে বললাম নাকি তাকে যেতে বললাম? এবার যদি তুমি বলো যে আমি তাকে বললাম যেতে, তাহলে এখানে যদি গো ইউজ করো, দ্যাট মিন্স তাকে রুমের ভেতর আনছো না, তাকে রুম থেকে বের করে দিচ্ছ, তখন এটা কি হয়ে যাবে? কামটা কাম থাকবে, কামটা কাম। এগুলো হচ্ছে কঠিনভাবে বোঝানো। এবার তোকে শর্টকাট টেকনিক বুঝাই। শর্টকাট টেকনিকটা হচ্ছে কীরকম জানো? যিনি কাম শব্দটা উচ্চারণ করবেন, যিনি কাম শব্দটা উচ্চারণ করবেন, তার যদি স্থান পরিবর্তন করার সম্ভাবনা থাকে, কিংবা তিনি যদি স্থান পরিবর্তন করেন, তখন কামটা গো হবে। আর যিনি স্থান পরিবর্তন করবেন না বা স্থান পরিবর্তন করার সম্ভাবনা নাই, তার কামটা কাম থাকবে। আমি কথাটা আবার বলছি, এটা হচ্ছে একটা দিক। কামের কিন্তু আরও অনেকগুলো দিক আছে, সেগুলো আমরা আলোচনা করছি না। আমরা আজকে শুধু মে আই কামিন আর কামিন এই অংশটাকে শুধু দেখছি। ওকে, তাহলে আমি আবার বলছি যে কেউ যদি কাম শব্দটা উচ্চারণ করে এবং তার যে কাম শব্দটা উচ্চারণ করেছে তার যদি স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকে বা তিনি যদি স্থান পরিবর্তন করেন, তখন কামটা হয়ে যাবে গো। আর যিনি কাম শব্দটা উচ্চারণ করছেন তিনি যদি স্থান পরিবর্তন না করেন বা তার স্থান পরিবর্তনের সম্ভাবনা না থাকে, তার কামটা কাম থাকবে। দরজার বাইরে কেউ আছে, আমি আছি দরজার ভেতরে। ওকে, বাইরে থেকে কেউ একজন জিজ্ঞেস করলো মে আই কামিন, তাহলে মে আই কামিন কথাটা যে বলেছে সে ভেতরে আসতে চাইছে, দ্যাট মিনস তার স্থান পরিবর্তন করার সম্ভাবনা আছে, তার কামটা কি হয়ে যাবে? গো, গেল। এবার আমি আছি রুমের ভেতরে, আমি তাকে বললাম কাম ইন। কাম কে উচ্চারণ করেছে? আমি। আমি কি স্থান পরিবর্তন করছি? না, আমি স্থান পরিবর্তন করছি না, তাহলে আমার কামটা কি থাকবে? কাম। এখানে সেই ঘটনাটাই ঘটলো, হি উচ্চারণ করলো কাম এবং সে ভেতরে আসতে চাইছে, তাই তার কামটা কি হয়ে গেল? গো। আর আমি তো স্থান পরিবর্তন করছি না, আমি যেখানে আছি তাকে সেখানেই আসতে বললাম, তাই আমার কামটা রয়ে গেল কাম। আবার বলছি, এটা কিন্তু কাম আর গো নিয়ে সম্পূর্ণ আলোচনা না, এটা আরও আলোচনা আছে। আমরা শুধু আজকে এই প্যাসেজটার জন্য যতটুকু লাগবে ততটুকু আলোচনা করলাম। সো বি কেয়ারফুল। কেমন? এই জায়গাটা একটু দেখো। তাহলে আ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর আস্কড হিম রেসপেক্টফুলি, স্যার আছে সেজন্য। আ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর আস্কড হিম রেসপেক্টফুলি, স্যার আছে সেজন্য, if he might go in, if he might go in, বসলো। Then without waiting for his reply, বসে যাবে, the boy entered the room and told respectfully, আবার স্যার আছে সেজন্য, and told respectfully that he had come. তাহলে দেখো, সে কিন্তু রুমের মধ্যে ঢুকে গেছে, ছেলেটা রুমের মধ্যে কিন্তু ঢুকে গেছে এবং ঢুকে গিয়ে সে কাম উচ্চারণ করছে যে আমি পলাশপুর থেকে এসেছি। তাহলে তার আর স্থান পরিবর্তন করার সম্ভাবনা নাই, সে তো এখানেই আছে, যেখানে তার আসার কথা ছিল সেখানে সে আছে। তাহলে এই কামটা কাম থেকে গেল। তাহলে লাইনটা কীরকম হবে? দেন উইদাউট ওয়েটিং ফর হিজ রিপ্লাই দ্য বয় এন্টার্ড দ্য রুম অ্যান্ড টোল্ড রেসপেক্টফুলি দ্যাট হি হ্যাড কাম ফ্রম পলাশপুর উইথ এ লেটার ফ্রম মিস্টার অজিত বোস। বসে গেল লাইনটা আবার বলছি, দেন উইদাউট, আচ্ছা পুরো লাইনটা আবার বলছি, পুরো যে দুইটা লাইন করছি। আ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর আস্কড হিম রেসপেক্টফুলি if he might go in. Then without waiting for his reply the boy entered the room and told respectfully that he had come from Palashpur with a letter from Mr. Ajit Bose. আচ্ছা, এবার ছেলেটা বলল যে আমি পলাশপুর থেকে মিস্টার অজিত বোসের কাছ থেকে একটা চিঠি নিয়ে এসেছি। আমি লাস্ট অংশটা রাখছি, কেমন? উইথ আ লেটার ফ্রম মিস্টার অজিত বোস, ছেলেটার উত্তর। এবার লোকটা কি বলছে দেখ, অজিত বোস, how is he? He said smilingly. ওকে, এবার খেয়াল কর, ছেলেটা মিস্টার অজিত বোস বলেছে, লোকটা শুনেছে, শোনার পরও লোকটা আবার কি জিজ্ঞেস করছে?
অজিত বোস। তাহলে তুমি আমাকে বললা যে স্যার আমি প্রিন্সিপালের কাছ থেকে এসেছি, আমি প্রিন্সিপালের কাছ থেকে এসেছি। আমি জিজ্ঞেস করলাম প্রিন্সিপালের কাছ থেকে? তাহলে আমরা কখন এটা জিজ্ঞেস করি? তুমি বলেছো, বলার পরও আমি আবার তোমাকে জিজ্ঞেস করছি। কখন জিজ্ঞেস করি? এটা জিজ্ঞেস করে আমি শুধু এই লাইনটা করছি, কেমন? আমরা তখনই জিজ্ঞেস করি যখন আমরা নিশ্চিত হতে চাই, টু বি শিওর। টু এনশিওর করো না, নিশ্চিত করতে না, নিশ্চিত হতে। টু বি শিওর, নিশ্চিত হতে। ওকে, টু বি শিওর, কমা, হি আস্কড স্মাইলিংলি, হি আস্কড স্মাইলিংলি। আচ্ছা, এবার এই জায়গাটা দেখ, নিশ্চিত হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য সে জিজ্ঞেস করলো। ওকে, একটু আমার একটা মেসেজ আসার কথা, বাট স্টিল দ্য মেসেজ হ্যাজ নট কাম। ওটা আচ্ছা, যেটা বলছিলাম, টু বি শিওর হি আস্কড স্মাইলিংলি। ওকে, এবার অজিত বোস, তাহলে আমি শুনছি অজিত বোস, তারপর তাকে জিজ্ঞেস করছি অজিত বোস। ওকে, এখন এই জিনিসটা, এই অজিত বোসটাকে যদি আমি প্রশ্ন, পূর্ণাঙ্গ প্রশ্ন বানাতে চাই, এটা প্রশ্ন না, পূর্ণাঙ্গ প্রশ্ন যদি বানাতে চাই, দুইটা প্রশ্ন হতে পারে। একটা হতে পারে আর ইউ অজিত বোস, অথবা ইজ ইট অজিত বোস। আর ইউ কামিং ফ্রম অজিত বোস, এটা হবে না। আর ইউ কামিং ফ্রম অজিত বোস, এটা হবে না। কেন হবে না? কারণ সে বলেছে যে হ্যাঁ সে অজিত বোসের কাছ থেকে আসছে, এটা পলাশপুরের অজিত বোসের কাছ থেকে সে আসছে। এখন লোকটা দুইটা প্রশ্ন করতে পারে, তুমি অজিত বোস, যেটা ইলজিক্যাল, কারণ ছেলেটা বলেছে যে সে অজিত বোসের কাছ থেকে এসেছে, তাহলে এটা হতেই পারে না। তাহলে আরেকটা প্রশ্ন হতে পারে যে লোকটা নিশ্চিত হতে চাইছে যে ছেলেটা আসলেই অজিত বোস নামটা বলেছে কিনা। হয়তো বা এরকম হতে পারে যে ছেলেটা একটা নাম বলেছে আর লোকটা শুনতে পেয়েছে অজিত বোস, অর্থাৎ ছেলেটা যেটা বলেছে লোকটা সেটা না শুনে সেটা অন্য একটা নাম শুনেছে, তাই লোকটা কনফিউজ, এবং তাই লোকটা শিওর করার জন্য, নিজেকে নিশ্চিত করার জন্য জিজ্ঞেস করছে অজিত বোস, মানে তুমি যে নামটা উচ্চারণ করেছো সেই নামটা কি অজিত বোস, এটাই নিশ্চিত হওয়ার জন্য। আর সেজন্য এইটাই অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন, ইজ ইট অজিত বোস, মানে তুমি যেটা বলেছো, ইজ ইট অজিত বোস মানে তুমি যেটা বলেছো সেটা অজিত বোস কি না। তাহলে টু বি শিওর হি আস্কড স্মাইলিংলি ইফ ইট ওয়াজ অজিত বোস অ্যান্ড হাউ হি, এই হাউ হি দিলে আবার এ দিতে হবে, অজিত বোসের এ, হাউ হি ওয়াজ। তাহলে দেখ, এই সামান্য শুধু অজিত বোস এই প্রশ্নটা দিয়ে কত ঝামেলা পাকিয়ে দিল। এখানে একটা ফ্রেজ আনতে হলো টু বি শিওর, সাথে আবার বলতে হচ্ছে ইফ ইট ওয়াজ অজিত বোস। কেন ইফ ইট ওয়াজ অজিত বোস? কারণ লোকটা নিশ্চিত হতে চাইছে যে ছেলেটা যে নামটা বলেছে তিনি ঠিক সেই নামটাই শুনেছেন কিনা। এখানে ব্যক্তিটা ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর কোনটা? ছেলেটার মুখ থেকে যে নামটা বের হয়েছে আর লোকটা যে নামটা শুনতে পেয়েছে, এই দুইটা একই কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই এই লোকটা প্রশ্নটা করলো। আর সেজন্য ইজ ইট অজিত বোস, মানে এটা কি অজিত বোস, মানে তুমি যেটা বলেছো সেটা কি অজিত বোস? আর তখন প্রশ্নটা হয়ে যায় ইজ ইট অজিত বোস, আর আমরা তখন সেটা কী করবো, ইফ ইট ওয়াজ অজিত বোস অ্যান্ড হাউ হি ওয়াজ। আচ্ছা, তারপরে লাইনটা সোজা, হি ইজ নট ওয়েল, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম, দ্য বয় সেড। তাহলে আনসার দিয়ে করবো, দ্য বয় আনসার দ্যাট অথবা রিপ্লাই দ্যাট, হি দিয়ে ব্র্যাকেট অজিতের এ, হি ওয়াজ নট ওয়েল অ্যান্ড হি দিয়ে, আর হি এর দরকার নেই কারণ তুমি তো একই সাবজেক্টকে রাখছো, অ্যান্ড হ্যাড বিন HAD দিয়ে করে দাও, অ্যান্ড হ্যাড বিন সাফারিং ফ্রম আ সিরিয়াস ইলনেস ফর 2 years। বসে গেল। তাহলে দ্য বয় আনসার দ্যাট অথবা রিপ্লাইড দ্যাট হি ব্র্যাকেটে অজিতের এ, হি ওয়াজ নট ওয়েল অ্যান্ড হ্যাড বিন সাফারিং ফ্রম আ সিরিয়াস ইলনেস ফর 2 years। হাউ স্যাড ইট ইজ, এটা কে বলছে? লোকটা বলছে। তো দ্য ম্যান এক্সক্লেইমড উইথ sorrow বা গ্রিফ তুমি যাই বলো, দ্য ম্যান এক্সক্লেইমড উইথ sorrow দ্যাট ইট ওয়াজ ভ্যারি স্যাড
It was very sad and prayed, কারণ পরেরটা অপটেটিভ, and prayed that God might. Yes, the message has come. Finally, the message has come. The message for which I am waiting. Yeah. আচ্ছা, ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? He exclaimed with sorrow that, but grief that it was very sad, and prayed, কারণ গড আছে না, and prayed that God might hear him. ডান। সো এই প্যাসেজটা খুব ঝামেলা, ওকে, এখানে কামের গোয়ের ঝামেলা আছে, এখানে ওই অজিত বোসের ঝামেলা আছে। সো ঈশ্বর না করুক এই প্যাসেজটা যেন তোমাদের পরীক্ষায় না দেয়। সো এই কাম আর গো নিয়ে এখন আমাকে কোনো প্রশ্ন করে লাভ হবে না, কারণ কাম আর গোয়ের আরও কিছু জিনিস বাকি আছে। আমরা শুধু ওই ভেতরে এবং বাইরে, কেউ একজন বাইরে আছে, কেউ একজন ভেতরে আছে, দুইজন কাম বলছে, এই কামটা কীভাবে হবে সেটা দেখালাম। কাম কিন্তু ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম আচরণ করে, সেটা আমরা পরে দেখবো। আজকে শুধু আমরা প্যাসেজে যতটুকু দরকার ছিল ততটুকুই দেখলাম। এটা গেল একটা অংশ। এবার আর ন্যারেশন করবো না, আজকে আর ন্যারেশন করবো না। এবার আসো কালকে পরীক্ষার ব্যাপারে। যারা পুরাতন স্টুডেন্ট আছো তারা তো জানো যে গুগল ফর্মে পরীক্ষা হবে, এবং সেখানে তোমার নাম, আমি ঠিক 10:30, আমি রাতের ঠিক 10:30 গ্রুপে গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দিব, রাতের ঠিক 10:30, 10:30 এবং তুমি গ্রুপের লিঙ্কে ক্লিক করবা, গ্রুপে সেই লিঙ্কটাতে ক্লিক করলে তোমাকে একটা পেজে নিয়ে যাবে। সেখানে তোমার নাম, তোমার সিরিয়াল নাম্বার জানতে চাইবে, এবং তুমি তোমার নাম আর সিরিয়াল নাম্বার দিয়ে এরপর তোমার রিয়েল নেম, তোমার ফেসবুক আইডি আর তোমার সিরিয়াল নাম্বার, 3টে জিনিস জানতে চাইবে। এরপর তোমাকে নেক্সট পেজে নিয়ে যাবে, এরপর প্রশ্নগুলো থাকবে, তুমি আনসার করে সাবমিট করবা, ওকে। এবং বলে রাখি, প্রশ্ন থাকবে 20টা প্রশ্ন থাকবে, সময় থাকবে 25 মিনিটস, অর্থাৎ 10:30, ঠিক 10:30 আমি লিঙ্কটা দিচ্ছি এবং তুমিও আনসার করা শুরু করবা। আর 10:30 তুমি প্রশ্ন পাচ্ছ, আর 10:55 তোমার 55 তোমার আনসার সাবমিশন ক্লোজ হয়ে যাবে, উত্তর জমা ক্লোজ হয়ে যাবে। 10:55 পর তুমি আর উত্তর জমা দিতে পারবে। অনেক সময় 10:55 তো তুমি হয়তো উত্তর জমা দিতে পারবে না, কারণ অনেকে একসাথে তখন ট্রাই করছে। সো একটু কেয়ারফুল, 10:55 আগে পারলে করে ফেলো, কারণ মাত্র 20টা প্রশ্ন, তার জন্য 25 মিনিট সময়, ওকে। এটা গেল একটা ব্যাপার। এবং যদি তোমার কোনো জায়গায় সমস্যা মনে হয়, তুমি একটু স্ক্রিনশট নিয়ে রেখো, ওকে, কারণ তুমি কোনো শুদ্ধ উত্তর দেখতে পাবে না। তুমি সাবমিট করার পর তুমি কত পেয়েছো, 20-এ তুমি কত পেয়েছো সেটা দেখতে পাবা, এবং তোমার কোনটা ভুল হয়েছে হয়তো সেটা দেখতে পাবা, কিন্তু শুদ্ধ উত্তর কি হবে সেটা তুমি দেখতে পাবে না, ওকে। সেটা কখন দেখতে পাবে? সেটা ঠিক 11টা বাজে আমি আনসার শিট দিয়ে দিব, গ্রুপে আনসার শিটটা দিয়ে দিব। তখন তুমি দেখতে পাবা যে তোমার কোন জায়গায় যেটা ভুল হয়েছিল সেটা শুদ্ধ উত্তরটা কি, আনসার শিটটা দিয়ে দিব। এবং 11টা 5, 10, 15 মধ্যে আমি মার্কশিটটাও দিয়ে দিব, কে কত মার্কস পেয়েছো। এটা গেল ব্যাপার, কেমন? তাহলে পরীক্ষা হবে 20 মার্কসের প্রশ্ন, আর টাইম পাচ্ছ 25 মিনিট। পরীক্ষা শুরু হবে 10:30, পরীক্ষা শেষ হবে 10:55, অর্থাৎ 55-র মধ্যেই তোমাকে সাবমিট করে দিতে হবে। আমাকে প্লিজ বলতে এসো না স্যার সাবমিট করতে পারে না, স্যার সাবমিট হচ্ছে না, সেখানে আমার করার কিছু থাকবে না, কেমন? সো এটা আমাকে না বলে, ইউ ডোন্ট নিড টু টেল মি, ওকে। যা হবে, তুমি দেখবা এটা কীভাবে সাবমিট করবা বা কীভাবে সাবমিট করা যায়, কেমন? সো ইউ জাস্ট ডোন্ট নিড টু টেল মি। 10:55 তুমি সাবমিট করে দিবা, ওকে। পারলে তার আগে তুমি সাবমিট করছো। এরপর 11টা বাজে তোমার আনসার শিটটা দিব। আর তোমার যদি কোনো প্রশ্ন নিয়ে ঝামেলা থাকে, তুমি একটু দেখে নিবা, মানে কি, তুমি দেখে নিবা যে একটা স্ক্রিনশট তুলে নিয়ে রেখে দিও দেখার জন্য যে
তোমার কোনো জায়গায় ভুল হয়েছে কি না। ওকে, সো সাবমিট করতে পারো না এটা আমাকে জানিয়ে লাভ নেই, কারণ আমারও কিছু করার থাকবে না সে জায়গায়, আমি শুধু তোমাকে লিঙ্কটি শেয়ার করতে পারবো। এবার কী থাকবে, দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে ন্যারেশন, তবে ন্যারেশন থাকবে কোনো প্যাসেজ না, ন্যারেশন থাকবে সব সেন্টেন্স, ডিটেল সেন্টেন্স, আলাদা আলাদা সেন্টেন্স থাকবে ন্যারেশনের, এটা একটা থাকবে। আরেকটা থাকবে প্রপোজিশন, প্রপোজিশন যে শিটটা পড়লাম সে শিটের প্রপোজিশনসগুলো থাকবে। এবার ন্যারেশন বা প্রপোজিশন দুইটাই আমি মাল্টিপল চয়েস আকারেও দিতে পারি কিংবা এমনি আনসার লেখার জন্যও দিতে পারি। যদি মাল্টিপল আকারে চয়েস আকারে দিই যে হ্যাঁ একটা সেন্টেন্স দিলাম, গ্যাপ দিলাম, বললাম যে এখানে কোন কোন প্রেপোজিশনসগুলো বসো, 4টা অপশন দিলাম, তুমি ওখানে টিক দিলা, এটা হতে পারে। আবার হয়তো এরকম হতে পারে যে আমি মাল্টিপল চয়েস দিলাম না, আমি তোমাকে পুরো সেন্টেন্স দিলাম, লিখতে হবে তোমাকে লেখার সময়। যদি যদি মাল্টিপল চয়েস না দিয়ে আনসার লিখতে দিই, ধরো আমি তোমাকে একটা সেন্টেন্স দিলাম যে এটা ন্যারেশন কী হবে, হি স্যাড টু মি আই গো দেয়ার, এভাবে একটা সেন্টেন্স দিলাম, তাহলে তোমাকে এবার আনসারটা তো করতে হবে, কেমন? সো তুমি এবার আনসারটা লিখবা, তখন কোনো মাল্টিপল চয়েস তোমাকে দেওয়া হয় না, তুমি আনসারটা লিখবা। আর লেখার সময় তোমাকে দুইটা জিনিস ফলো করতে হবে, দুইটা জিনিস কেয়ারফুল। একটা হচ্ছে সবগুলোই তুমি স্মল লেটারে লিখবা, সবগুলোই তুমি স্মল লেটারে লিখবা, সবগুলোই তুমি স্মল লেটারে লিখবা। যেমন এটা এইভাবে না লিখে এটা কিভাবে লিখবা, হি, সবগুলো। ইভেন এই যে আইটা আসবে না, এই আইটাও তুমি স্মল লেটারে লিখবা, কারণ তুমি যে উত্তরটা লিখবা সেই উত্তরটা আমাকে কি করতে হবে, বানিয়ে দিতে হবে, সেই উত্তরটা আমাকে প্যাসেজের মধ্যে বানিয়ে দিয়ে রাখতে হবে। মানে যখন কোয়েশ্চেনটা আমরা বানাই তখন উত্তরগুলোও আমাদেরকে বানিয়ে দিতে হয়। সো সেজন্যই বলছি, যেহেতু আমাদেরকে উত্তরগুলোও বানিয়ে দিতে হয়, তাই বলছি যে তুমি সবগুলো স্মল লেটার ইউজ করবা, এক। দ্বিতীয়ত তুমি এই জিনিসটা অর্থাৎ শর্ট ফর্ম ইউজ করবাই না, শর্ট ফর্ম ইউজ করবাই না। মানে কীরকম, ওই কান্ট, ডোন্ট, এরকম শর্ট ফর্ম ইউজ করবাই না। তুমি ক্যান নট পুরা লিখবা, ডু নট পুরোটা লিখবা, কারণ আমি যখন আনসার বানিয়ে দিব সেখানে ক্যান নটই লিখবো, সেখানে আমি ডু নটই লিখবো। ফলে যখন অটো চেক হবে তখন যদি তুমি ডোন্ট বা কান্ট লিখো সেক্ষেত্রে তারা উত্তরটা নাও নিতে পারে, ক্রস, তোমার শুদ্ধ উত্তর কেটে দিবে। আমি আনসারগুলো সব স্মল লেটারে দিয়েছি, আর তুমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলা, মানে যেরকম শুরু হওয়া উচিত আর কি সেভাবে শুরু করলা, তখন আবার কেটে দিতে পারে। এখন কেন স্যার আপনি স্মল লেটারে দিচ্ছেন? কারণ এক একজন এক এক রকম করে লিখবা, তাই আমি সবার জন্য একই নিয়ম করে দিলাম, সবার জন্যই একই নিয়ম করে দিলাম যে সবগুলো কিসে লিখবা, স্মল লেটারে। নাম্বার 3, কোনো পাংচুয়েশন করবে না, পাংচুয়েশন করবে না, মানে দ্যাট ফুল স্টপ বা কমা কোনো কিছুই তুমি দিবে না, কোনো ফুল স্টপ কোনো কমা ইউজ করবে না, কারণ আমিও আনসারে কোনো ফুল স্টপ কমা ইউজ করব না। সো যদি ওগুলো ইউজ করো তখন তোমার আনসারটা আবার কাটা যাবে। ওকে, আচ্ছা, তাহলে 3টা ব্যাপার, একটা হচ্ছে প্রপোজিশন থাকবে আর ন্যারেশন থাকবে। প্রপোজিশনস আমি শিটের মধ্যে যা করিয়েছি ওগুলো বা ওগুলোর সাথে রিলেটেডগুলোই দিব, যেমন আজকে বলছিলাম যে সিনোনিম টাইপের যেগুলো আছে ওগুলো দিব, কেমন? এখান থেকে হুবহু সেন্টেন্স দিব তা না, এটা একটা। দ্বিতীয়ত ন্যারেশন একটা সেন্টেন্স থাকবে, কোনো প্যারা বা প্যাসেজ না, ডিটাচ সেন্টেন্স, বিচ্ছিন্ন একটা সেন্টেন্স থাকবে, তুমি সেগুলো আনসার করবা, অথবা মাল্টিপল চয়েসও হতে পারে। মাল্টিপল চয়েস হলে তো শুধু শুদ্ধ উত্তরটা দাগিয়ে দিচ্ছ, কোনো প্রবলেম নেই, কিন্তু যদি তোমাকে মাল্টিপল চয়েস না দিই তখন তোমাকে উত্তরটা লিখতে হবে, আর উত্তরটা লেখার সময় তোমাকে মনে রাখতে হবে সবগুলো অবশ্যই কিসে লিখবা, স্মল লেটার, সেটা স্টার্টিং লেটার হোক, সেটা আই হোক, সবগুলোই স্মল লেটারে হতে হবে। নাম্বার 1, কোনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না, কোনো পাংচুয়েশন ইউজ করা যাবে না, ফুল স্টপ কমা ইউজ করা যাবে না, কারণ কোনো এক জায়গায় পাংচুয়েশন হবে, তুমি হয়তো দিলা না, সেখানে তোমার উত্তরটা কাটা যাবে, তাই আমি একটা নিয়মই বলে দিলাম যে কোনো পাংচুয়েশনই করবা না। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা নিয়ে পরীক্ষা এবং টাইমিংগুলো সব কিছু বলা আছে। তারপরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি আজকে ক্লাসের পর কালকে সকালবেলা, মানে শুক্রবার সকালবেলাটা, দুপুরবেলাটা, সন্ধ্যাবেলাটা টাইম পাচ্ছ, পরীক্ষার আগ পর্যন্ত তুমি টাইম পাচ্ছ, কমেন্ট সেকশনে প্রশ্ন
করার। ওকে, প্রশ্ন করে কাইন্ডলি জেনে নাও। তবে তখন আমাকে বলতে এসো না, স্যার আমি তো ক্যাপিটাল লেটার ইউজ করছি তাই কাটা খাইছি, স্যার আমি পাংচুয়েশন ইউজ করছি তাই কাটা খাইছি। হ্যাঁ কাটা খাইছি, আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে কীভাবে তোমাকে লিখতে হবে। সো দেখা যাক পরীক্ষা কেমন হয়। এবং বি অনেস্ট মানে কি, কারো কাছ থেকে দেখে ডেকে কারোর কাছ থেকে আলোচনা করে চুরি করে পরীক্ষা দিও না, তুমি যেরকম পারো সেরকম করে আনসার করো। স্যার ডিটাচ সেন্টেন্স মানে হচ্ছে একটা সেন্টেন্স, ওই হি সেড টু মি, আই গো দেয়ার, এরকম টাইপের সেন্টেন্স দিব ন্যারেশন করার জন্য। ওকে, বাই বাই দেন স্যার, টেক কেয়ার।